নিউজটি নিবেদন করছেন সম্রাট এন্টারপ্রাইজ। এখানে সমস্ত কোম্পানির নতুন ও পুরাতন মোবাইল ওয়ারেন্টি সহ বিক্রয় করা হয়। এছাড়াও নতুন টোটো গাড়ি বিক্রয় করা হয়। ঠিকানা ভাঙড় কলেজ রোড। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। আজকের আমাদের এই মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে আমরা বিশেষ অতিথি হিসাবে পেয়েছি আমাদের সবার প্রিয় কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাক্কেরুল ইসলাম মহাশয়কে। মোফাক্কেরুল ইসলাম মহাশয়কে আমাদের পিএম নিউজের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিক স্বাগত। অসংখ্য ধন্যবাদ। সত্য মানুষের কাছে আসুক, এই মর্মে পিএম নিউজ দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আমার সাথে যে পিএম নিউজের রয়েছে তাকেও আমি ধন্যবাদ জানাই সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং স্বাগত জানাই। আমাদের এই এনআরসি নিয়ে সবার মনে অনেক প্রশ্ন, অনেক কৌতূহল, সবার অনেক কিছু জানার আছে, অনেক কিছু প্রশ্ন করার আছে। আপনাদের সমস্ত কিছু প্রশ্ন আপনারা ইউটিউবে কমেন্ট করতে পারেন। আমরা সেই কমেন্ট বক্স থেকে প্রশ্নগুলো মোফাক্কেরুল ইসলাম মহাশয়ের কাছে তুলে ধরব এবং মোফাক্কেরুল ইসলাম মহাশয়ের কাছে প্রথমেই আমরা জানতে চাইব এই এনআরসি বিষয়ে সামগ্রিক আলোচনা। এনআরসি কি, কেন, কিভাবে এলো, এই সমস্ত বিষয় স্যারকে রিকোয়েস্ট করব আমাদের কাছে এনআরসি বিষয়ে কিছু বলার জন্য। এনআরসি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এই নিয়ে বিগত কয়েক মাস এবং বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা চর্চিত হচ্ছে এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা, সেটা কখনো মানুষকে, সমাজকে, দেশকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই প্রশ্নগুলো। এই তথ্য আগে জানতে হবে যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপটা উৎপত্তি কোথা থেকে এবং কিভাবে এলো এনআরসিটা। এনআরসিটা আজকে হঠাৎ করে এই গভর্নমেন্ট লাগু করলো বা চালু করার প্রচেষ্টা করছে সেটা না অন্য কিছু, এই টোটাল বিষয়গুলো জানার বিষয় আছে। তো এনআরসির ইতিহাস বা জন্মলগ্নের ইতিহাস সম্বন্ধে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আমার মতে যতটুকু জানা হয়েছে সেই জানা মতে এনআরসিটা আজকের বিষয় নয়। এনআরসিটা মূলত যে আজকেই তৈরি হয়েছে বা আসামে লাগু হয়েছে এটা নয়। এনআরসিটা স্বাধীনতার পর 1951-এ যখন আমাদের সংবিধান ইয়ে হলো, তখনই একটা প্রস্তাব নেওয়া হলো যে গোটা পপুলেশন বা জনসংখ্যা বা জনশুমারি, আদমশুমারি যে জনসংখ্যা হলো, সেই জনসংখ্যা যখন আমরা ইয়ে করলাম তখনই এই এনআরসিটা প্রস্তাব আসলো সরকারের কাছে যে জনসংখ্যাটা আমাদের কাছে আসলো, জনসংখ্যার যে স্বাধীনতার পর যে জনসংখ্যার একটা রিপোর্ট এলো যে এতজন মানুষ দেশে বাস করে, এই সমস্ত জনসংখ্যাটাকে নিয়ে একটা ন্যাশনাল রেজিস্টার তৈরি করা হবে। তখনই এই এনআরসির বিষয়টা আমাদের সামনে এসেছিল। পরবর্তীকালে এনআরসিটা সেটা অ্যাক্টিভ হয়নি বা সাফল্য লাভ করেনি, কিন্তু তখনই আসাম বলে যে স্টেট আছে সেই স্টেটে কিন্তু 1951 থেকে এনআরসিটা চালু হলো। সেটা সফল হলো না, কারণ তখন দুটো ডিস্ট্রিক্টে এটা প্রাইমারি হিসাবে টেস্ট করার জন্য দুটো ডিস্ট্রিক্টে যখন এটা এনআরসির প্রক্রিয়াটা চালু করা হলো, তখন বিভিন্ন রকম সমস্যা দেখা দিল, বিভিন্ন রকম আন্দোলন, বিভিন্ন রকম ডিস্টার্বেন্স ক্রিয়েট হলো বলে এনআরসিটা তখন কাজটা স্থগিত হয়ে গেল। কিন্তু এনআরসির চিন্তা ভাবনাটা 2019 বা 2018, 2010, 2009 নয়, সেটা স্বাধীনতার পর যখন জনশুমারি বা জনগণনা হলো তারপরে এটা জন্ম হয়েছে। এখন বিষয়টা হলো যে এনআরসি এখন বর্তমানে আমরা প্রত্যেকটা মানুষ জানতে পারছি যে এনআরসি এর বলে একটা জিনিস আছে, সেটা গোটা সামগ্রিক দেশে একটা প্রভাব ফেলবে। এটা কারণ হলো এটা মূলত এখন যে এনআরসিটা চলছে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে আসাম স্টেটে লাগু হয়েছে। তো এই আসাম স্টেটে লাগু হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, ভৌগোলিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, বিভিন্ন রকম কারণ আছে এই এনআরসিটা নিয়ে। তো আসামে এটার কারণ হলো আসাম, ভারত যখন আমাদের স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর যখন সংবিধান তৈরি করার প্রসেস চালু হলো 1949 সালেই, কিন্তু স্বাধীনতা হওয়ার পরে 1949
সাল থেকে সিটিজেনশিপ এই এনআরসি আলোচনা করতে গেলে আপনাকে 2-3টে বিষয় আছে, অ্যামেন্ডমেন্ট বিল আছে, সেই সম্বন্ধে ধারণা রাখতে হবে। প্রথমে সিটিজেনশিপ বিল আছে, ভারতবর্ষের সংবিধানে সিটিজেনশিপ বিল আছে। তারপর আমাদের মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছেন সিএবি, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল। এই সমস্ত বিষয়গুলো সামগ্রিক ধারণাটা আপনাকে রাখতে হবে, তারপরে এনআরসিটা নিয়ে একটা নির্যাস আনতে হবে। তো প্রথমে অনেক সময় আমি যখন এনআরসি নিয়ে বলতে গেছি তখনই সাধারণ মানুষ কোশ্চেন করে যে এনআরসিতে কাগজ কি লাগবে, আমাদের পশ্চিম বাংলায় কখন হবে এবং আমরা থাকতে পাবো কিনা, এই জিনিসগুলো তারা জিজ্ঞাসা করে বসে। কিন্তু এনআরসিটা আসলে কি জিনিস, এই এনআরসিটা বিষয়ে সামগ্রিক তথ্যটা আগে জানা দরকার, তাহলে অনেক উত্তর আপনি নিজে নিজেই পেয়ে যাবেন। তো এই যে টোটাল বিষয়টা, এই সামগ্রিক বিষয়টাকে আপনাকে জানতে হবে। তো আসাম স্টেটে এনআরসি লাগু হওয়ার যে মূল কারণগুলো ছিল, এই এনআরসি, আসাম একটা স্টেট যেটা খুব ভৌগোলিকভাবে যখন পাকিস্তান এবং বাংলাদেশ আমাদের কাছ থেকে সেপারেট হলো, সেপারেট হওয়ার পর ওখানে আমাদের তো ভারতকে আগে ব্রিটিশ শাসন দ্বারা পরিচালিত হলো, তারপরে আমরা দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরও কিন্তু আসাম, তো আমাদের দেশের বিভিন্ন জায়গায় ব্রিটিশ রুল করেছে। তো ব্রিটিশরা যখন আসামে যায় বা ব্রিটিশকে যখন দখল করে 1986-এ, তখন আসামকে ওরা একটা প্ল্যানিং করলো যে এই স্টেটে আমরা ভালো একটা কিছু করব। তো আসামটাকে টি মানে চা উৎপন্নকারী কেন্দ্র হিসাবে আসামকে ব্রিটিশরা এটা তৈরি করতে লাগলো। তো ব্রিটিশরা যখন এই আসামকে চা উৎপাদন কেন্দ্র ভালোভাবে করতে চায়, তখন এখানে অনেক লেবার, অনেক শ্রমিকের প্রয়োজন হয়। তখন আসামে যেহেতু এটা টি প্ল্যান্টেশনটা হবে বা চা উৎপাদন কেন্দ্র হবে, তখন এই জিনিসগুলো মূলত মনে রাখতে হবে যে ভারতবর্ষের পাশে পাকিস্তান, বাংলাদেশ, এগুলো ভারতেরই একটা অখণ্ড অঙ্গ ছিল। সেগুলো যখন হলো, ব্রিটিশরা তখন ওই বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা তাদের নিজেদের তাগিদে কিন্তু আসামে গিয়ে বসবাস শুরু করতে লাগলো। এইবার যখন ভারত স্বাধীন হয়ে গেল, স্বাধীন হওয়ার পরে যখন সমস্ত স্টেটগুলো করছে, তখন আসাম সরকারের বা আসামের যারা সাধারণ মানুষ, তারা যখন বললো যে যখন গোটা দেশ স্বাধীন হলো, আসাম স্বাধীন হলো, তাহলে আমাদের কাছে যে ইলিগাল মাইগ্রেন্ট যারা আছে, পরিযায়ী বা বিভিন্ন জায়গা থেকে যে আসা মানুষগুলো আছে, তো তারা কেন সেই বেনিফিটগুলো পাবে? আমরা আসামের লোক, আমরা আসামিয়া, আমরা সেই বেনিফিটগুলো নিব। তো এনআরসি 1951-এ তখনই হয়েছিল, সেটা আসামে লাগু হয়েছিল। পরবর্তীতে এটা তো 1971-এ যখন আসাম বাংলাদেশ সরে গেল, তখন ওখানে একটা মুভমেন্ট তৈরি হয়, আসাম মুভমেন্ট বলে ওটাকে, একটা সংগঠন, সেটাকে নিয়ে এটা খুব দ্রুতর আন্দোলনে যখন গেল যে আসাম স্টেটের যারা মানুষ, তারাই সেই বেনিফিটগুলো, ভারতীয় নাগরিকের যে বেনিফিটগুলো পাওয়া যায়, সেই বেনিফিটগুলো আসামের মানুষেরা নেই। তো এটা 1971 থেকে ওরা মুভমেন্ট করতে করতে 1979 পর্যন্ত মুভমেন্ট হলো। তারপর মামলা হলো এবং তারপরে একটা ইলেকশন হলো। সেই ইলেকশনে তখন যখন ওখানে একটা ইলেকশন হলো, তখন ইলেকশনের সময় দেখা গেল স্বাধীন হওয়ার পর বা 1971-এর পর যে ওখানে বেশ কিছু ভোটার, ভুয়ো ভোটার ভোট দিয়েছে। এটা সেন্সাসের মাধ্যমে বা সার্ভের মাধ্যমে দেখলাম বেশ কিছু লোক, 5 লক্ষ ভোট ভুয়ো ভোটার, তাদেরকে ভোটার করে চিহ্নিত করা হলো যে এই লোকগুলো ভোটার। যারা ভোট দিয়েছে বা ভোটার লিস্ট যে তৈরি হলো, তাতে এই মানুষগুলো সার্ভের মাধ্যমে তুলে আসলো যে এইগুলোকে ভোটার বলে। তখনকার যে সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্ট আসামের সাথে এই আন্দোলন বা মুভমেন্টের সময় একটা চুক্তি করলো, সেটাকে আসাম চুক্তিও বলে। সেই চুক্তিতে বলা হলো যে যারা 21 বছরের যারা মানুষ, তারা ভোটার তালিকায় তাদের নাম আসবে, কিন্তু যারা চিহ্নিতকারী ভোটার, তাদের ভোটার অধিকার দেওয়া থাকবে না। তারা থাকবে আসামে, কিন্তু তারা ভোট দিতে পারবে না। তো এইভাবে জিনিসগুলো, মুভমেন্টগুলো শুরু হলো। তারপরে আসাম থেকে আবার তার ওখানে যখন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন, তখন ইন্দিরা গান্ধী ওই ভোটারগুলো যাতে বঞ্চিত হয়ে দেশের বাইরে না চলে যেতে পারে, যদি তাদের কোনো লিগ্যাল ডকুমেন্টস থাকে বা লিগ্যাল